যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে সকাল 8:15টার দিকে মহান মুক্তিযুদ্ধের আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় স্যালুট দেয়। সেখানে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান। এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছলে 3 বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া 3 বাহিনীর প্রধান আলাদা আলাদাভাবে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। নতুন দেশে সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করাই সরকারের লক্ষ্য। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, বৈষম্যহীন, শোষণহীন এবং কল্যাণময় এবং মুক্ত বাতাসের স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা। তিনি সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। এখন থেকে এই বাংলাদেশকে এমনভাবে গড়তে চান যেন জনগণই এই দেশের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। পরে 7 জন বীর শ্রেষ্ঠের নিকট আত্মীয় সহ প্রায় 101 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারগণকে সংবর্ধনা দেওয়া হয়। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যোগ দেবেন সংবর্ধনা অনুষ্ঠানে। বেলা 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। 2018 সালের পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছেন। গাজীপুরের চক্রবর্তী ও জিরানী এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে পোশাক কারখানা শ্রমিকরা। সকাল 6টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশন লিমিটেডের 2 নারী শ্রমিক কাজে যোগ দিতে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যান। গুরুতর আহত অন্যজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অন্যদিকে জিরানী এলাকায় গতকাল এক শ্রমিক সড়ক দুর্ঘটনা নিহত হলে এরপর থেকে বিক্ষোভ শুরু করে কারখানাটির শ্রমিকরা। আজও জিরানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। সকাল থেকেই যৌথ বাহিনীর সদস্যরা নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন লন্ডনের আইনজীবী টবি ক্যাডম্যান। টবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী ও প্রত্যর্পণ বিশেষজ্ঞ। লন্ডন ভিত্তিক ল ফার্ম গর্নিকা 37 গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ও গর্নিকা 37 চেম্বার্সের যুগ্ম প্রধান। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে টবি ক্যাডম্যান এই তথ্য জানিয়েছেন। এক্সে করা পোস্টে টবি ক্যাডম্যান লিখেছেন, তিনি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছেন যে তাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটরের অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার ভূমিকা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেওয়া। এই ট্রাইব্যুনাল বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিষ্ঠান এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। শীত শুরুর আগেই নিভু নিভু করছে উত্তরের বড় নদী তিস্তার প্রাণ। কোথাও কোথাও বইছে ক্ষীণ ধারায়। নানা আলোচনায়ও এই নদীর পানির ন্যূনতম হিস্সা দেয়নি ভারত। তিস্তাকে বাঁচিয়ে রাখার তাগিদ বিশেষজ্ঞদের। উত্তরের নদী নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে প্রথমটি। তিস্তা পাড়ের আব্বাস আলী জীবনের 63 বসন্ত পার করেছেন। দেখেছেন এ নদীর রূপ যৌবন। চোখের সামনে বড় নদী মরে যাওয়ায় ভেঙেছে হৃদয়। শীতকালে তিস্তায় পানির ন্যায্য হিস্সা নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনা চলছে বহু বছর ধরে। চুক্তি কার্যকর না হওয়ায় ধুকে ধুকে মরছে এই নদী।
অধিকার আদায়ে এবার অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে নদী পাড়ের লাখো মানুষ। এমন নদী ছিল এপাখাতে ওপাক যাওয়ার মতন কোনো ক্ষমতা নেই। নৌকে এমন দিন গেছে নৌকে ছাড়ি দিতে পারেনি। এখন তো নৌকে না হলেও মানুষ সাঁতার দিয়েও কাটি যেতে পারে। আমরা চাই যেন দ্রুত এই তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজটা যেন দ্রুত হয়। যে বর্তমান সরকার যদি আমাদের নদীটার কাজ করে দেয় আমরা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রত্যেক দিন পানি কমছে নদীতে। বড় মৌসুম সামাল দিতে হিমশিম খেতে হবে। আর তিস্তাকে বাঁচিয়ে রাখতে বিজ্ঞানসম্মতভাবে খননের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যেহেতু তিস্তা ক্যানালগুলোর সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, আমরা আশা করছি আগামী বছর আরও অতিরিক্ত 10,000 হেক্টর তিস্তার পানি ব্যবহার করে সেচ কার্য পরিচালনা করতে সক্ষম হব। এই নদীর দুই রকম পরিচর্যা দরকার, একটা হচ্ছে নিজদেশীয়, একটা হচ্ছে দ্বিদেশীয়। আমাদের নিজদেশীয় ব্যবস্থাপনায় এই নদীর বিজ্ঞানসম্মত পরিচর্যা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। একই সাথে আমাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে তিস্তার পানি ভারত থেকে পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে, কারণ আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী চাইলেই ভারত একতরফা পানি প্রত্যাহার করতে পারে না। এটি আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনের লঙ্ঘন, এটা মানবতার লঙ্ঘন, সভ্যতার লঙ্ঘন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটা প্রতিবেশীর সঙ্গে একটা শত্রুসুলভ আচরণ। মধ্য নভেম্বর পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি পাওয়া যাচ্ছে 8,000 কিউসেক। এবছরও বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 55,000 হেক্টর। উত্তরের প্রকৃতিতে এখন শীত, শুকিয়েছে রাক্ষসী তিস্তা, রূপ বেরিয়েছে ধূসর বালুময় প্রান্তরের। পুরো শুকনো মৌসুম জুড়ে এ নদীর অস্তিত্ব একেবারে হারিয়ে যাবে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। এবার যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলার মুখে পড়েছেন ভারতের বিতর্কিত ব্যবসায়ী গৌতম আদানি। অভিযোগ উঠেছে জালিয়াতি করে বিনিয়োগকারীদের কাছ থেকে তুলেছেন 300 কোটি মার্কিন ডলার। বুধবার নিউ ইয়র্কে ডিস্ট্রিক্ট কোর্ট ব্রুকলিনে আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করে জানানো হয়েছে 25 কোটি মার্কিন ডলার ঘুষের বিনিময়ে ভারতে বড় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছেন আদানি, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন করা হয়েছে। ভারতের সরকারি কর্মকর্তাদের সাথে ঘুষ লেনদেনের বিষয়টি আদানি ছাড়াও আদানি গ্রিন এনার্জির কর্মকর্তারা জানতেন। 20 বছর মেয়াদী ওই প্রকল্প থেকে 200 কোটি ডলারের বেশি লাভ তুলে নেওয়া যাবে বলে ধারণা করছে আদানি গ্রুপ। গত বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে যুক্তরাষ্ট্রে 1,000 কোটি ডলার বিনিয়োগ করে 15,000 মানুষের কর্মসংস্থানের বিশ্বের 22তম শীর্ষ ধনী গৌতম আদানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।